ওয়াহ, হাউ ওয়ান্ডারফুল! আপনি দেখতে দেখতে 3 নম্বর ভিডিওতে এসে পৌঁছেছেন এবং ডেফিনেটলি আপনার সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে আরো জানার ইচ্ছে আপনার বাড়ছে। কারণ আমি আগেই বলেছি, আপনি আর 5টা মানুষের মতো নন। আপনি নিজেকে পরিবর্তন করতে চান, নিজের জীবনকে পরিবর্তন করতে চান, নিজের জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন চান। তাই তো আপনি এই ভিডিওগুলোকে মন দিয়ে দেখছেন। তো আমি আপনাকে বলবো, আপনি যা কিছু দেখছেন সেগুলোকে দেখুন এবং সেগুলোর উপর নোট বানান। নোট বানিয়ে সেগুলোকে বারবার স্টাডি করুন। কেন এটা করতে হবে আজকের এই ভিডিওতে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। খালি নোট বানানো বা নিজে স্টাডি করানো, আপনি পারলে অন্য যে কোনো ব্যক্তির সাথে, আপনার চেনা পরিচিত, আপনার বন্ধু বান্ধব, তাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করুন, তাদেরকেও এগুলো জানান। দেখবেন আপনার সাথে সাথে আপনার যেমন নলেজ বাড়বে, সাথে সাথে তারাও এই সমস্ত জিনিস শিখতে পারবে। আপনি তাদের জীবনে ভ্যালু অ্যাড করতে পারবেন। আর আমি সত্যি চাই যে আপনাদের জীবনে যেমন ভ্যালু অ্যাড হচ্ছে, সেরকম আপনারাও অন্যের জীবনে ভ্যালু অ্যাড করুন। তো চলুন, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কি শিখবো। হাউ টু রিপ্রোগ্রাম ইউর সাবকনসিয়াস মাইন্ড, 4 পাওয়ারফুল পয়েন্ট রেজাল্ট প্রডিউসিং স্ট্র্যাটেজি টু ট্রেন ইউর সাবকনসিয়াস মাইন্ড। আপনার যে সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দেওয়ার 4টি পাওয়ারফুল স্ট্র্যাটেজি, রেজাল্ট প্রডিউসিং স্ট্র্যাটেজি আজকে এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে একটু রিক্যাপ দিয়ে নিই যে আগের দিন আমরা কি পড়েছি, তার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে নিই। তো প্রথমটি কি ছিল দেখুন, আমরা শিখেছিলাম যে অ্যাকচুয়ালি 3টে লেভেলে আমাদের মাইন্ড কিভাবে কাজ করে: কনসাস লেভেল, সাবকনসাস লেভেল এবং আনকনসাস লেভেল। তারা সিমুলটেনিয়াসলি একসাথে তিনজনে কি করে কাজ করে, কিভাবে আমাদের অ্যাওয়ারনেস থেকে আমাদের সাবকনসাস মাইন্ড থেকে আনকনসাস মাইন্ড, এইভাবে সিমুলটেনিয়াসলি কিভাবে 3টে লেভেলে কাজ করে সেটা শিখেছে। তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল একটা শেয়ার করেছিলাম, যেটাকে আইসবার্গ মডেল বলা হয়। আইসবার্গ মডেল কি? আইসবার্গ কি? একটা জলে ভাসমান বিশাল বরফের পাহাড়, যে পাহাড়ে টাইটানিকের মতো বিশাল জাহাজও ধাক্কা দিয়ে দিলে ডুবে গেছিল। তো এই আইসবার্গের কি হয়? আইসবার্গের জেনারেলি 10% জলের উপরে ভাসে, খুব সামান্য পোর্শন জলের উপরে ভাসে, আর বাকি 90% জলের তলায় ভাসে। আর এই 10% দেখে আইসবার্গের বিশালতা আমরা কল্পনাও করতে পারি না বা আমরা বুঝতেও পারি না। ঠিক এর সাথে আমাদের মাইন্ডের রিলেশন কোথায়, আমাদের মাইন্ডের মিল কোথায়? তো আমাদের কনসাস মাইন্ড, অর্থাৎ আমাদের চেতন মন, যে পাওয়ার বা চেতন মনের যে রেসপন্সিবিলিটি, সেটা এই আইসবার্গের টিপের মতো। 10% রেসপন্সিবিলিটি সে নেয়, আর বাকি 90% রেসপন্সিবিলিটি আমাদের আনকনসাস মাইন্ড বা সাবকনসাস মাইন্ড নেয়। আর আনকনসাস বা সাবকনসাস মাইন্ড, এই দুটোকে আমাদের সায়েন্স অফ মাইন্ডে এক করেই ধরা হয়। সেই জন্য কখনো কখনো হয়তো আমি সাবকনসাস মাইন্ড ব্যবহার করব বা আনকনসাস মাইন্ড ব্যবহার করব, যাই করি আপনারা বুঝে নেবেন যে এই দুটো মাইন্ড এক। তো যাই হোক, আমাদের সাবকনসাস এবং আনকনসাস মাইন্ডের রেসপন্সিবিলিটি 90%। অর্থাৎ আমরা যা কাজ করি তার রেসপন্সিবিলিটি আনকনসাস মাইন্ড নেয় 90%। ঠিক আইসবার্গের তলায়, মানে জলের তলায় আইসবার্গের যতটা পোর্শন যে হিউজ পরিমাণে থাকে, ঠিক ততটা। আর আমরা কনসাসলি সারাদিন যা কিছু করি তার কনসাসলি, আমাদের কনসাস মাইন্ড তার 10% রেসপন্সিবিলিটি নেয়। তাহলে এখানে বুঝতে পারছেন যে আমাদের কনসাস বা সাবকনসাস এবং আনকনসাস মাইন্ডের রেসপন্সিবিলিটি কতটা, কতটা গভীরতায়। এটা হলো প্রথম এই আইসবার্গের সাথে মিল। আর দ্বিতীয় মিলটি হলো, আইসবার্গের আমরা কি জেনারেলি দেখতে পাই, যে টিপ, জলের উপরে যে অংশটা ভাসছে সেটাই আমরা দেখতে পাই। আর সেটা দেখে আমরা কল্পনাও করতে পারি না যে নিচে কতটা অংশ থাকতে পারে, তার বিশালতা আমরা বুঝতে পারি না। একবার ভাবুন তো, সেম জিনিস কি আমাদের জীবনে হচ্ছে না? আমরা যে কোনো মানুষের সাথে একবার মিশলাম, দুবার মিশলাম, দুবার কথা বললাম, সেই মানুষের তার যে কনসাস আচরণ, সেটা দেখে চেনার চেষ্টা করি না বা তাকে বিচার করে ফেলি না।
যেমন আইসবার্গের টিপটাকে দেখে আমরা ভাবি যে একটা ছোট্ট কিছু ভাসছে, জাহাজের নাবিকরা সেইভাবে ভুল করে বসে। ঠিক সেরকম কি আমাদের জীবনেও হচ্ছে না? কোনো মানুষের এই কনসাসনেস, সচেতন ভাবে কি আচরণ করলেন, কি কথা বললেন, আমরা এক দুবার তার সাথে মিশেই তাকে এইভাবে আমরা ভেবে নিই যে সেই মানুষটা কিরকম। কিন্তু আদৌ কি তাই? আমরা কখনো তো দেখি না যে তার আনকনসাস বা সাবকনসাস লেভেলে কি আছে, তার গভীরতা কতটা, তার নলেজ কতটা আছে, সেই মানুষটা প্রকৃতপক্ষে কি ধরনের সেটা আমরা জানতে পারি না। এটা হচ্ছে 2 নম্বর মিল। আর তৃতীয় মিল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হলো আইসবার্গের কতটা পোর্শন জলের ওপরে আসবে তার ডিপেন্ড করে কার উপর? তার ডিপেন্ড করে জলের তলায় কতটা পোর্শন আছে। জলের তলায় যদি বেশি করে বাড়তে থাকে, জলের তলার অংশটা যদি বাড়তে থাকে, সেই ভলিউম যদি বাড়ে, অটোমেটিক জলের উপরে অনেক বেশি অংশ উঠে আসবে। ঠিক সেরকম আমরা কোনো কিছু নিয়ে স্টাডি করছি, কোনো কিছু নিয়ে চর্চা করছি, তো সেই চর্চাটা আমরা যত বেশি করে করব, আমাদের রেজাল্ট অর্থাৎ কনসাস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই রেজাল্ট তত বেশি প্রডিউস হবে। ধরুন আপনি ফাইন্যান্সিয়ালি অনেক গ্রেটার লেভেলের সাকসেস পেতে চাইছেন, তো স্বাভাবিকভাবে আপনি যদি ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে স্টাডি করেন, অর্থনৈতিক দিকটা নিয়ে যদি ভাবনা চিন্তা করেন, কিভাবে অর্থনৈতিক দিকে আরো গ্রো করা যায় এটাকে যদি স্টাডি করেন, এগুলো নিয়ে চর্চা করেন, ডেফিনেটলি আপনার যে রেজাল্ট, ফাইন্যান্সিয়াল রেজাল্ট, সেটা চেঞ্জ হবে। তো আমাদের সাবকনসাস অর্থাৎ সাবকনসাস বা আনকনসাস মাইন্ডে আমরা যা কিছু দিচ্ছি তার অনলি 10% আমাদের রেজাল্ট হিসেবে প্রডিউস হচ্ছে। এবার আমরা যত বেশি ডিপনিং করব আমাদের সাবকনসাস আনকনসাস মাইন্ডে দেব, সেই রেশিওতে আমাদের রেজাল্ট প্রডিউস হবে। ঠিক আইসবার্গের মতো জলের তলায় যতটা পোর্শন বৃদ্ধি পাবে, ততটা পোর্শন ঠিক সেই রেশিওতেই ততটা পোর্শন উপরে উঠে আসবে। তো এই মডেল আমরা আগের দিন পড়েছিলাম। আজকে যে গুরুত্বপূর্ণ 4 পয়েন্ট স্ট্র্যাটেজি, 4.4 রেজাল্ট প্রডিউসিং স্ট্র্যাটেজি, যেটা নিয়ে জানবো, আর যার মাধ্যমে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দিতে পারি, অত্যন্ত পাওয়ারফুল এই স্ট্র্যাটেজি জানবো। তো জানার আগে দেখুন, বেশ কিছু জিনিস আমি এখানে নোট করে রেখেছি যেগুলো আপনাদেরকে দেখালে সুবিধা হবে। তো একটা গুরুত্বপূর্ণ মডেল আমি শেয়ার করব এটা জানার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন হর্স অ্যান্ড রাইডার, অর্থাৎ ঘোড়া এবং তার আরোহী। ঘোড়া কি, ঘোড়ার শক্তি অত্যন্ত বেশি, আরোহীর শক্তি তার তুলনায় অনেক কম, আমরা প্রত্যেকেই জানি। আর তাই তো দেখবেন মেশিনারিজ বলুন, মোটর বাইক বলুন, বা যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে কি ইউজ করা হয়, হর্স পাওয়ার। তো হর্স এন্ড রাইডারের প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা বুঝুন। আগে আগে আমি হর্স এন্ড রাইডারের ব্যাপারটা বলে নিই, তারপরে এর সাথে মাইন্ডের কি রিলেশন সেটা নিয়ে বিশদে ডিসকাস করব। তখন আপনাদের এই মডেলটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। তো দেখুন, তো হর্স অত্যন্ত পাওয়ারফুল, রাইডারের তুলনায় হর্স অত্যন্ত পাওয়ারফুল। হর্স চাইলে, ঘোড়া চাইলে কি করতে পারে, রাইডারকে নিয়ে পিঠে নিয়ে দৌড়তে পারে, রাইডারকে পিঠে নিয়ে জাম্প করতে পারে। কিন্তু ভাবুন তো, একটা আরোহী সে চাইলেও কি ঘোড়ার একটা পা ধরে পাটাকে ওঠাতে পারবে? পারবে না। তো প্রথম পয়েন্ট হর্স এন্ড রাইডারের, হর্স অত্যন্ত শক্তিশালী রাইডারের তুলনায়। নেক্সট হলো তৃতীয় নম্বর পয়েন্ট, হর্স যতই শক্তিশালী হোক, কিন্তু রাইডার যদি এই ঘোড়াকে কোনো ইনস্ট্রাকশন দেয়, কোনো নির্দেশ দেয়, তাহলে ঘোড়া সেটা মানতে বাধ্য। রাইডারের শক্তি অনেক কম, সবাই জানি আমরা, কিন্তু রাইডারের ইনস্ট্রাকশন অনুযায়ী ঘোড়া চলে। তো রাইডার কোনো ইনস্ট্রাকশন দিলে ঘোড়া কিন্তু সেটা মানতে বাধ্য, ঘোড়া যতই শক্তিশালী হোক। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। ঘোড়া যদি ধরুন রেস ট্র্যাকে দৌড়তে চায়,
রেস ট্র্যাকের ঘোড়া, তাকে যদি রাইডার রেস ট্র্যাকে দৌড়ানোর জন্য অনুমতি দেয়, দৌড়ানো করায়, সে দৌড়তে বাধ্য। বা ধরুন এমনি যে বিয়ে বাড়িতে ঘোড়া ব্যবহার হয়, সেই ঘোড়াগুলো কি করে, সাধারণত দুপা যায়, একটু নাচানাচি করলে আবার একটু এগোয়, এইভাবে তাদের ট্রেনিং হয়েছে। কিন্তু এই ঘোড়াটিকে যদি রাইডার ইনস্ট্রাকশন দেয় দৌড়তে হবে, ঘোড়াটা কিন্তু দৌড়বে। মেবি তার স্পিড হয়তো কম হতে পারে রেস ট্র্যাকের ঘোড়ার তুলনায়, কিন্তু সে দৌড়তে পারে। অর্থাৎ রাইডার যা ইনস্ট্রাকশন দেবে, ঘোড়া শক্তি যতই কম হোক না কেন, ঘোড়া কিন্তু সেটাকে মানতে বাধ্য। দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট হলো, রাইডার যদি ইনস্ট্রাকশন না দেয়, ঘোড়াকে কোনো কিছু না বলে, ইনস্ট্রাকশন যদি না দেয়, তাহলে কিন্তু ঘোড়ার এতদিন অব্দি যা ট্রেনিং পেয়েছে সে সেই অনুযায়ী আচরণ করবে। একটা রেস ট্র্যাকের ঘোড়াকে নিয়ে গিয়ে রেস ট্র্যাকে ছেড়ে দিন, সে অটোমেটিক রেস ট্র্যাক ধরে দৌড়তে থাকবে। কিন্তু একটা বিয়ে বাড়িতে যে ঘোড়া ব্যবহৃত হয়, সেই ঘোড়াকে রেস ট্র্যাকে ছেড়ে দিন, সে কিন্তু দৌড়বে না। সে দেখবেন দুপা যাচ্ছে, একটু নাচানাচি করছে, আবার একটু এগোচ্ছে, বা সে দৌড়লেও মানুষের ভয়ে অন্যদিকে দৌড়তে পারে, রেসটাকে অত মানুষকে দেখে সে অন্যদিকে দৌড়তে পারে। আবার রেসটাকের ঘোড়াকে এরকম বিয়ে বাড়িতে নিয়ে আসুন, বিয়ে বাড়িতে সেই বাজনা বা মানুষজনকে দেখে সেই ঘোড়া ভয়ে দৌড়বে। অর্থাৎ রাইডার যদি সেই সময় কোনো ইনস্ট্রাকশন না দেয়, ঘোড়া যা এতদিন অব্দি ট্রেনিং প্রাপ্ত, সে কিন্তু সেই অনুযায়ী আচরণ করবে, তার বিহেভিয়ারটা সেই অনুযায়ী হবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাইডার যতই কম শক্তিশালী হোক, রাইডার চাইলে ঘোড়াকে কিন্তু ট্রেনিং দিতে পারেন। জঙ্গলি ঘোড়াগুলো কিন্তু জঙ্গল থেকে নিয়ে এসে কোনো না কোনো রাইডার ট্রেনিং দিয়েছেন, ট্রেনিং দিয়ে রেস ট্র্যাকের ঘোড়া বানাচ্ছেন, বা বিয়ে বাড়িতে ব্যবহৃত ঘোড়া হিসেবে ব্যবহার করছেন ট্রেনিং দিয়ে। বা আপনারা যে যান বেড়াতে সমুদ্রের তীরে, সেখানেও ঘোড়ার পিঠে আপনারা চড়ে একটু ঘোরাঘুরি করেন, সেই ঘোড়া তো ট্রেনিং প্রাপ্ত, তাকে কে ট্রেনিং দিয়েছে? রাইডার। রাইডারের শক্তি যতই কম হোক, সে কিন্তু ঘোড়াকে ট্রেনিং দিতে পারে, ঘোড়ার শক্তি যতই বেশি হোক। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাইডার যদি ঘোড়াকে গিয়ে বলেন যে তুমি এতদিন রেস ট্র্যাকের ঘোড়া ছিলে, এর আজ থেকে কানে কানে গিয়ে বলেন যে আজ থেকে তোমাকে বিয়ে বাড়ির ঘোড়া হতে হবে। এবার বলুন, ঘোড়া কি সেই ভাষা বুঝবে? না ঘোড়া সেই অনুযায়ী আচরণ করবে? একদমই নয়, ঘোড়া সেই ভাষা বোঝেই না। ঘোড়া কি ভাষা বোঝে? ঘোড়া লাগামের ভাষা বোঝে, চাবুকের ভাষা বোঝে, ট্যাপিং এর ভাষা বোঝে। তো ঘোড়াকে যদি ট্রেনিং দিতে হয়, ঘোড়ার যে ভাষা বোঝে সেই ভাষাতে ট্রেনিং দিতে হবে। তো আশা করি এই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই হর্স এন্ড রাইডার থেকে আপনারা বুঝতে পারবেন। প্রথম পয়েন্ট হলো, হর্স ইজ মোর পাওয়ারফুল দ্যান রাইডার, ঘোড়া অনেক বেশি শক্তিশালী রাইডারের তুলনায়। সেকেন্ড পয়েন্ট হলো, যদি রাইডার কোনো ইনস্ট্রাকশন ঘোড়াকে দেন, যা যা ইনস্ট্রাকশন দেবেন, ঘোড়া সেটা মানতে বাধ্য, রাইডারের শক্তি যতই কম হোক না কেন। সরি। ঘোড়া 3 নম্বর পয়েন্ট হলো, ঘোড়াকে যদি রাইডার কোনো ইনস্ট্রাকশন না দেয়, ঘোড়া কিন্তু তার যা এতদিনের ট্রেনিং সেই অনুযায়ী সে বিহেভ করবে, সেই অনুযায়ী সে আচরণ করবে। নেক্সট হলো 4 নম্বর পয়েন্ট, রাইডার চাইলে ঘোড়াকে ট্রেনিং দিতে পারে। তিনি চাইলে বিয়ে বাড়িতে যে ঘোড়া ব্যবহৃত হয় তাকে ট্রেনিং দিয়ে রেস ট্র্যাকের ঘোড়া বানাতে পারেন, বা সমুদ্রের তীরে যে ঘোড়াগুলো আপনাদেরকে পিঠে নিয়ে ঘোরাঘুরি করে, বিচরণ করে, সেই ঘোড়াকে ট্রেনিং দিয়ে রেস ট্র্যাকের ঘোড়া বানাতে পারে। কারণ অলমোস্ট ঘোড়ার শক্তি কি, এর শক্তি অনেক বেশি, সে রেস ট্র্যাকেও দৌড়তে পারে, কিন্তু তাকে সেই অনুযায়ী ট্রেনিং দিতে হয়। তো এই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি বলবো এর সাথে আমাদের মাইন্ডের রিলেশন কি, আমাদের মনের রিলেশন কি।
আর তাহলেই বুঝতে পারবেন যে যা 4 পয়েন্ট স্ট্র্যাটেজি বললাম, পাওয়ারফুল স্ট্র্যাটেজি টু ট্রেন ইউর, টু রিপ্রোগ্রাম ইউর সাবকনসিয়াস মাইন্ড, বুঝতে পারবেন। আর আমি এর সাথে ডিসকাস করবো যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দেওয়ার কেন প্রয়োজন। যাই হোক, দেখুন, আমাদের আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড হলো ঘোড়ার মতো, সে অতি শক্তিশালী, অত্যধিক শক্তিশালী সে। আর কনসিয়াস মাইন্ড হলো রাইডার। তাহলে প্রথম পয়েন্টের সাথে, যে প্রথম পয়েন্ট আমরা হর্স এন্ড রাইডার থেকে পেয়েছিলাম, যে হর্স ইজ মোর পাওয়ারফুল দ্যান রাইডার, তো এখানে কনসিয়াস মাইন্ড ইজ লেস পাওয়ারফুল দ্যান আওয়ার সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ সাবকনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস মাইন্ড ইজ মোর পাওয়ারফুল দ্যান কনসিয়াস মাইন্ড। তাহলে প্রথম পয়েন্ট আমাদের মাইন্ডের সাথে যেটা মিল এই আপনার হর্স এন্ড রাইডার মডেলে, সেটা হলো আনকনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড ইজ মোর পাওয়ারফুল দ্যান কনসিয়াস মাইন্ড, ও অত্যধিক শক্তিশালী। নেক্সট, 2 নম্বর পয়েন্ট, ঘোড়াকে যদি রাইডার কোনো ইনস্ট্রাকশন দেয়, ঘোড়া যেমন তা মানতে বাধ্য, সেরকম কনসাসলি আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ড কোনো ইনস্ট্রাকশন দেয়, আপনার সাবকনসিয়াস মাইন্ড যতই শক্তিশালী হোক, সে কিন্তু মানতে বাধ্য। যেমন ধরুন, আপনি আপনার এতদিন, আপনি যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে আপনার একটা ব্রিদিং প্যাটার্ন চলছে অটোমেটিক, যেটা আপনার আনকনসিয়াস মাইন্ড পরিচালনা করছে। সেই ব্রিদিং প্যাটার্ন চলছে, আপনাকে খেয়ালও দিতে হয় না, আপনাকে অ্যাওয়ারনেস দিতে হয় না, কনসাসলি একে কন্ট্রোল করতে হয় না। কিন্তু আমি যদি বলি এখনই আপনাকে যে আপনি আপনার ব্রিদিং প্যাটার্নটা একটু চেঞ্জ করুন, তো একটু ডিপ ব্রিদিং নিন, বেশি করে নিঃশ্বাসটা নিন, দেখুন আপনি কিন্তু চেঞ্জ করতে পারছেন। কনসাসলি ইনস্ট্রাকশন দিলেন নিজের সাবকনসিয়াস মাইন্ডকে, সে যতই ট্রেনিং তার যাই হয়ে থাকুক, বা সে যেরকমই হোক, যত পাওয়ারফুলই হোক, কিন্তু আপনি যখন কনসাসলি ইনস্ট্রাকশন দিলেন নিজের এই ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করার জন্য, আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারলেন। সেরকম আপনার আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডের যে ট্রেনিংই হয়ে থাকে, সেই ট্রেনিংকে কনসাসলি চেঞ্জ করতে পারে কনসাস ইনস্ট্রাকশন দিয়ে। যেমন ধরুন, আপনার যদি নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন ডেভেলপ হয়ে থাকে, আপনি কনসাস এফোর্ট দিয়ে কনসাসলি যদি কন্ট্রোল নেন, ইনস্ট্রাকশন দেন, আপনি নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসবেন, এই মুহূর্তে নেগেটিভ চিন্তা করবেন না, আপনি কিন্তু সেই মুহূর্তে নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি যদি চান যে আপনার কোনো বদ অভ্যেস আপনি পরিবর্তন করবেন, কনসাসলি আপনি সেটা কন্ট্রোল নিতে পারেন। কিন্তু এর মধ্যে একটা মুশকিল হলো, আমরা কনসাসলি বেশিক্ষণ কোনো কাজ করতে পারি না। যদি বিশেষ করে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের হ্যাবিট হয়ে আছে, বা যেগুলো আমাদের প্যাটার্ন, কনসাসলি আমরা বেশি কাজ করতে পারি না, কারণ কনসাস মাইন্ডের রেসপন্সিবিলিটি কম। আপনাকে যদি বলা হয় সারা দিন আপনি কনসাসলি আপনার ব্রিদিং প্যাটার্নটা চালান, দেখবেন আপনি 5 থেকে 10 মিনিটও চালাতে পারবেন না, হাঁপিয়ে উঠবেন। কিরকম একটা আপনার মধ্যে অনুভূতি হবে। তো কেন? কারণ কনসাসলি আমরা বেশিক্ষণ থাকতে পারি না, বা কনসাস মাইন্ড বেশি রেসপন্সিবিলিটি নিতে পারে না। আনকনসাস মাইন্ড অনেক বেশি রেসপন্সিবিলিটি নেয়, এবং সে এই কাজগুলোকে স্মুথ করে, আমাদের জন্য এফোর্টলেস করে তোলে। তো আপনি কনসাসলি চেঞ্জ করতে পারেন ইনস্ট্রাকশন দিয়ে, নতুন বিহেভিয়ার প্যাটার্ন আপনি ডেভেলপ করতে পারেন কনসাসলি ইনস্ট্রাকশন দিয়ে, কিন্তু কনসাসলি বেশি দিন করতে পারবেন না, বেশিক্ষণ ধরে করতে পারবেন। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হলো, আপনি ধরুন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কোনো ইনস্ট্রাকশন দিলেন না কনসাসলি, তাহলে কি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যা ট্রেনিং প্রাপ্ত, এতদিন ধরে যা ট্রেনিং পেয়ে এসেছে, সে কিন্তু সেই অনুযায়ী বিহেভ করবে, সেই অনুযায়ী সে কাজ করতে থাকবে। যেমন আপনি যদি ধরুন নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন ডেভেলপ হয়ে থাকে আপনার মধ্যে, তাহলে কি হবে? আপনার যখনই কনসাসনেস
চলে যাবে, আপনার যখনই সচেতনতা চলে যাবে, সাথে সাথে আপনার সাবকনসিয়াস মাইন্ড নেগেটিভ চিন্তা করতে থাকবে। অটোমেটিক আপনি সেই জোনে চলে যাবেন, নেগেটিভ জোনে চলে যাবেন। আর আপনি যদি ট্রেনিং দেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দিয়ে তৈরি করেন যে পজিটিভ চিন্তা করা, তাহলে কিন্তু সে অটোমেটিক, আপনাকে কনসাসলি আর পজিটিভ চিন্তা করতে হবে না, সে অটোমেটিক পজিটিভ জোনে থাকবে, পজিটিভ চিন্তা করতে থাকবে। তো সাবকনসিয়াস মাইন্ড যদি কনসিয়াসলি কোনো ইনস্ট্রাকশন না দেন, এতদিন অব্দি যা ট্রেনিং হয়ে এসেছে সেই ট্রেনিং সে কিন্তু সেই অনুযায়ী বিহেভ করবে। এই যে কোনো বদ অভ্যেস, আপনার ধরুন কোনো বদ অভ্যেস আছে, আপনি কনসাসলি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন, যতক্ষণ আপনি কনসাস নির্দেশ দিলেন ততক্ষণ আপনার সেখান থেকে বাইরে থাকলেন, কিন্তু যখনই আপনার কনসাসনেস সরলো, সাথে সাথে সেই বিহেভিয়ার আপনি আবার অ্যাডপ্ট করে নিলেন আনকনসাসলি। এটা আপনি যা চাইলেও অটোমেটিক হয়ে যায়। কারণ কি, আপনার সাবকনসাস বা আনকনসাস মাইন্ড ট্রেনিং প্রাপ্ত হয়ে আছে এতদিন, তার মধ্যে একটা প্যাটার্ন ডেভেলপ হয়ে গেছে, আর সে সেই অনুযায়ী চলে। তো এটা হলো 3 নম্বর পয়েন্ট। নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে কনসাসলি আপনি যদি চান, আপনার সাবকনসাস মাইন্ডকে ট্রেনিং দিতে পারেন। যেমন রাইডার চাইলে ঘোড়ার শক্তি যতই বেশি হোক তাকে ট্রেনিং দিতে পারে, ঠিক সেরকম সাবকনসিয়াস মাইন্ডের শক্তি যতই বেশি হোক না কেন, কনসাসলি আপনি যদি রেসপন্সিবিলিটি নেন, কনসাসলি আপনি যদি চান, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারেন, ট্রেনিং দিয়ে নতুন করে ডেভেলপ করতে পারেন। আপনি যদি চান, নতুন হ্যাবিট গড়ে তুলতে পারেন, সাকসেসফুল হ্যাবিট ডেভেলপ করতে পারেন। আপনি যদি চান আপনার জীবনে ম্যাসিভ চেঞ্জেস, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সেইভাবে গড়ে তুলতে পারেন। এই যে ধরুন আপনি এখন এই মুহূর্তে এই ভিডিওগুলো দেখছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড কি হচ্ছে, পজিটিভলি রিপ্রোগ্রাম হচ্ছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে ধীরে ধীরে এই জিনিসগুলো যাচ্ছে, তো একটা পজিটিভ ডাইরেকশনে রিপ্রোগ্রামিং হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। কনসাসলি আপনি এই জিনিসটা করছেন, কিন্তু যদি আপনার আগের থেকে একটা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন ডেভেলপ হয়ে থাকে, আপনি যদি বেশি ফোকাস করেন নেগেটিভ জিনিসগুলোর ওপর, তাহলে কি হবে, আপনি যখনই এই ভিডিও বন্ধ করবেন তার খানিকক্ষণ পরেই দেখবেন আবার সেই নেগেটিভ চিন্তাগুলো আসতে থাকবে। তাই আপনাকে কি করতে হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার বা ট্রেনিং দেওয়ার জন্য এগুলোকে ধীরে ধীরে প্রসেস করতে হবে, রেগুলার বেসিসে প্রসেস করতে হবে। আর সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দিতে গেলে তার ভাষায় ট্রেনিং দিতে হবে। যেমন কি, আরোহী যদি ঘোড়ার কানে কানে গিয়ে বলে যে আজ থেকে তোমাকে দৌড়তে হবে রেস ট্র্যাকে, ঘোড়া যেমন সেটা বুঝতেও পারে না, সেটা মানেও না, ঠিক সেরকম যদি সাবকনসিয়াস মাইন্ডের ভাষায় তাকে ট্রেনিং না দেন, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটা বুঝতে পারবে না। তাহলে আমাদেরকে যদি আমার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে হয়, তাহলে তার ভাষায় তাকে ট্রেনিং দিতে হবে, তার ভাষায় তাকে বোঝাতে হবে। আর সেই ভাষা কি, সেই ভাষা হলো ভিএকে। ভিএকে কি, ভিজুয়াল, যা আপনি দেখছেন, যে সমস্ত কিছুর উপর আপনার ফোকাস আছে, যা কিছু আপনি দেখছেন এই মুহূর্তে, আপনি যেমন এই ভিডিও দেখছেন, তো আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বুঝতে পারছে, তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এটা ইমপ্ল্যান্ট হচ্ছে। কিন্তু একবার দেখলে হবে না, তো আপনাকে বারবার দেখতে হবে। আর ওই জন্যই আপনি বললাম যে নোট করুন আর জিনিসগুলো শেয়ার করুন অন্য কারোর সাথে, তখন দেখবেন এটা পার্মানেন্টলি আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা প্যাটার্ন ডেভেলপ হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড ট্রেন হবে। তো ভিজুয়াল পার্ট কি, ভিজুয়াল আপনি কি দেখছেন, আপনি যদি নেগেটিভ নিউজ দেখেন, নেগেটিভ নিউজ পড়েন, আপনার ফোকাস যদি সেই জিনিসগুলোর উপর, এমনিতেই তো আমরা নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে আছি, সব সার্কামস্টান্সেস এর মধ্যে আছি, তো সেই জিনিসগুলোর প্রতি আমরা যদি বেশি ধ্যান দিই, সেগুলোকে যদি বেশি দেখি, তাহলে সাবকনসিয়াস মাইন্ড তো সেইভাবে রিপ্রোগ্রামিং হয়েছে। আর সেই কারণেই সেইগুলো থেকে বেরিয়ে আসার জন্যই প্রয়োজন আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা।
আর রিপ্রোগ্রামিং করার প্রথম ভাষাটি হলো ভিজুয়াল, যা কিছু দেখছেন। তাই আজ থেকে যখন জানলেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দেওয়ার প্রথম ভাষাটি ভিজুয়াল, তো বেশিরভাগ সময়টাকে দিনের এবার ইনভলভ রাখুন, যাতে আপনি ভালো জিনিসগুলোকে দেখেন। অনেক কিছু জিনিস ভালো আছে, সেই জিনিসগুলোকে দেখুন। তো ভিজুয়াল সেন্সরি অর্গানকে সেখানে ইনভলভ করুন। আর নেক্সট হলো অডিটরি, অডিও, যা আমরা শুনছি। আমাদের এই অডিটরি সেন্সরি অর্গান বহুত কিছু ইনফরমেশন রিসিভ করছে। তো অডিও, এই যে আপনি আমার কথা শুনছেন, তো এগুলো ধীরে ধীরে এর দ্বারা আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হচ্ছে। কিন্তু এতদিন হয়তো আপনি শুনে এসেছেন নেগেটিভ নিউজ, নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে ছিলেন, ক্রিটিসাইজ, বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা শুনেছেন। তো সেইভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে আসতে গেলে এই পজিটিভ জোনে নিজেকে রাখতে হবে, এই সমস্ত কিছু শিখতে হবে, জানতে হবে। তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হবে। আর নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আপনার সাবকনসিয়াস মাইন্ড বোঝে, সেটা হলো কাইনেস্থেটিক, অর্থাৎ ফিলিংস। আপনি যা অনুভব করছেন। আর এখানে গ্যাস্ট্রেটরি, অলফ্যাক্টরি, অর্থাৎ আমরা যে স্মেল নিচ্ছি, যা কিছু টেস্ট, সেগুলো যেমন আছে, প্লাস কাইনেস্থেটিক অর্থাৎ আমাদের টাচ ফিলিং, আর তার সাথে সাথে ইন্টারনাল ফিলিংস, এই সমস্ত কিছু ভাষা আমাদের সাবকনসিয়াস মাইন্ড বোঝে। আর এইগুলো দিয়ে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারেন এই ভাষাতে। আর এরপর থেকে রেসপন্সিবিলিটি নিন যে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এই তিনটে ইনপুট, তার ভাষা, এই ভাষাগুলো যেন পজিটিভ হয়। আপনি ভালো কিছু দেখবেন, ভালো কিছু শুনবেন, ভালো কিছু অনুভব করবেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড পজিটিভলি রিপ্রোগ্রাম হবে। এবং যেভাবে রিপ্রোগ্রাম হবে সেইভাবে আপনার জীবনে ম্যানিফেস্ট হবে। আমরা কখনো গিয়ে আমাদের পাস্টকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আজ থেকে আপনি যদি রেসপন্সিবিলিটি নেন, তাহলে ডেফিনেটলি আগামী কাল আপনার ভালো হতে বাধ্য। আর সেই রেসপন্সিবিলিটি নেওয়া মানে আপনার, আপনি যার দ্বারা পরিচালিত, আপনি আপনার মনের দ্বারা পরিচালিত, সেই মনকে রিপ্রোগ্রামিং করুন। তার মধ্যে নেগেটিভ ভাইরাস গুলোকে বের করে ফেলে দিন, সেই মনকে আপগ্রেড করুন। দেখুন জীবনে ম্যাসিভ চেঞ্জেস আসবে, ম্যাসিভ ট্রান্সফরমেশন হবে লাইফ। আপনি ভাবুন না, আপনি একটা গোল সেট করলেন, আর সেই গোল আপনার কনসাসলি থেকে গেল, অর্থাৎ আপনি, আপনার সচেতন মন সেটাকে জাস্ট একটা গোল হিসেবেই নিল যে হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল টার্গেট এটা। কিন্তু সেই গোল আপনার সাবকনসিয়াস মাইন্ডে ইমপ্ল্যান্ট হলো না। তাহলে কি হবে? তার রেজাল্ট প্রডিউস হবে? সাবকনসিয়াস মাইন্ডের রেসপন্সিবিলিটি তো একটা ঘোড়ার মতো, তার শক্তি। আর কনসাস মাইন্ডের মাত্র 10%, আরোহীর মতো। তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যদি প্রপারলি তার পিকচার থাকে, ক্রিস্টাল ক্লিয়ার পিকচার তার মধ্যে গঠন হয়, আপনি যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার চাইছেন, যে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে চাইছেন, যেভাবে আপনার জীবনে যা কিছু পেতে চাইছেন, সেগুলোর যদি সেইভাবে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করেন। কেউ চাই লাভ অ্যান্ড রিলেশনশিপ, ভালো সম্পর্ক, কেউ চায় হ্যাপিনেস, কেউ চায় সুস্বাস্থ্য, কেউ তার জীবনের সাকসেসফুল হতে চান, নেম অ্যান্ড ফেম চান। তো এইগুলোর জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দিতে হবে, রিপ্রোগ্রামিং করতে হবে। আর এই মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে, যেটা আমি আমার পেট প্রোগ্রামে শেখাই, এই সব কিছু শিখিয়ে কিভাবে প্রত্যেকটা এরিয়াতে গ্রো করতে পারে। কেউ কেউ চায় এই সমস্ত এরিয়াতে গ্রো করতে, কিন্তু সেটা কিভাবে? সেখানে নির্দিষ্ট টুলস এন্ড টেকনিক প্রোভাইড করা হয়, যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ড ট্রেন্ড হয় এবং সে একটা রেস ট্র্যাকের ঘোড়া হয়, অনেক রেস যাতে সে জিততে পারে, সেইভাবেই তাকে ট্রেনিং দেওয়া হবে।
আপনি আর পাঁচটা মানুষের মতো নয়, আমি আগেই বলেছি। আপনি তাদের থেকে আলাদা। আপনার ইন্টারেস্ট আছে, আপনি চান নিজের জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন করতে নিজের জীবনকে। তো এই প্রসেসটাকে কন্টিনিউ করুন, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করুন, আর তার রেজাল্ট আপনার জীবনে ম্যানিফেস্ট হবে, ডেফিনেটলি হবে। কারণ আমরা তো মন দ্বারাই পরিচালিত। সেই মনকে যদি আমরা ঠিকঠাক ভাবে ট্রেনিং দিই, তাহলে সে কিন্তু অনেক রেস আমাদের জন্য জিততে পারে। তো ভালোভাবে ট্রেনিং দিন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে, এবং ভিডিওগুলো দেখে সেগুলোর উপর নোট বানিয়ে অন্যের সাথে শেয়ার করুন। দেখবেন আরো বেশি আপনার মাইন্ড ট্রেন্ড হবে, এবং প্রসেসটাকে কন্টিনিউ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর সাথে আজকের ভিডিও আমি ক্লোজ করলাম। থ্যাংক ইউ।